গণশক্তি ডিজিটালের পর্দায় স্বাগত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজকে বাজেট পেশ করেছেন। সেই বাজেট নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আজকে আমাদের গণশক্তি ডিজিটালে আমাদের সাথে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ঈশিতা মুখার্জি এবং সাথে সাথে তিনি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতিরও সর্বভারতীয় নেত্রী। আপনাকে নমস্কার। প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানা, যে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি এই বাজেটকে কি চোখে দেখছেন? আজকে আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম, তারপরে বাজেটের কাগজপত্রগুলোও দেখলাম। বাজেট হতাশ করেছে। এই কারণে হতাশ করেছে যে বাজেট তো রাষ্ট্রের আহ, কতটা সাধারণ মানুষকে দিতে পারবে, সাধারণ মানুষের কল্যাণে কতটা কাজ করতে পারবে, বাজেটে আমরা সেটাই দেখতে পাই। বেশ কয়েক বছরের বাজেটটি, বিশেষ করে 2014 সালের পর থেকে যে বাজেট আসছে, ধীরে ধীরে দেখতে পাচ্ছি রাষ্ট্র তার দায়িত্ব কমাচ্ছে। এবারের বাজেটে তো আমি যেটা দেখলাম, দায়িত্ব কমানোর কথা শুধু নয়, বাজেটের বরাদ্দ কমেছে। আমি যদি জিনিসপত্রের দাম বাড়া দেখি, ইনফ্লেশন দেখি, তাহলে আসলে বরাদ্দ কমেছে। বাজেট গতবারের যেখানে ছিল একই জায়গায় শুধু দাঁড়িয়ে আছে, এটা নয়, এর চেয়েও যেটা বিপজ্জনক দিক, রাষ্ট্র হাত গুটিয়ে নিচ্ছে যেভাবে, তা হলো অর্থনীতির মূল ক্ষেত্রগুলো, মৌলিক যে ক্ষেত্র, সে ক্ষেত্রগুলো ধরেইনি বাজেট, সেগুলোর উপরে বাজেট কোনো প্রভাব বিস্তার করবে না। যেমন আমি প্রথম কথা বলছি যে কৃষি, শিল্প, তার যে মৌলিক জায়গা, সেগুলো বাদ দিয়ে বাজেট। এটা তো একটা বিষয় যে যে বিষয়গুলো, যে জায়গাগুলো জোর দেওয়ার কথা বলেছে অর্থমন্ত্রী, কৃষিতে বিশেষ করে নারকেল, আমন্ড, কোকোনাট, তারপর এই ধরনের কিছু স্যান্ডেলউড, চন্দন কাঠ, এগুলোর উৎপাদন গুরুত্বপূর্ণ, মানছি। কিন্তু এই উৎপাদনগুলো, এই কৃষি উৎপাদন আমাদের মৌলিক কৃষি উৎপাদনের মধ্যে পড়ে না। কৃষি পণ্যর মধ্যে যে পণ্যগুলো সব থেকে বড় উৎপাদক হিসেবে কাজ করে, এগুলো সেগুলো নয়, এটা একদম বাইরের অংশ। পেরিফেরাল ক্রপস যেগুলো আমরা বলি, সেটাই। এগুলো নিয়ে উনি চিন্তা ওনার। শিল্পে ইকোনমিক সার্ভে বলে দিল যে ম্যানুফ্যাকচারিং এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তার বিষয়, বিনিয়োগ হচ্ছে না। উনি সার্ভিসে চলে গেলেন, পরিষেবায় চলে গেলেন। পরিষেবা নিয়ে অতটা সমস্যা নেই, কিন্তু পরিষেবাতে উনি চলে গেলেন। কাজে মৌলিক যে জায়গা, মৌলিক উৎপাদনের জায়গা, সেইখানটা উনি জোর দিলেন না, অথচ বললেন যে আমরা সাপ্লাইয়ের দিকটা ভাবছি। মৌলিক উৎপাদন বাদ দিয়ে গ্রোথের কথা বলেছে ইকোনমিক সার্ভে, উনিও বললেন গ্রোথের কথা। কিভাবে মৌলিক জায়গাগুলো বাদ দিয়ে বৃদ্ধি হবে? বাজেটে কোনো প্রতিফলন নেই। এটা যেরকম একটা দিক আমি বলবো, আরেকটা দিক হলো কন্ট্রাকশনারি বাজেট। বাজেটে মোট আমার যা ব্যয় বরাদ্দ, তা গতবারের ব্যয় বরাদ্দর জায়গাতেই রয়ে গেছে। আর যদি ইনফ্লেশন রেট আমি যদি ধরে নিচ্ছি, ইকোনমিক সার্ভেতে যা ছিল ডোমেস্টিক ইনফ্লেশন রেট, আমাদের দেশের মধ্যে ইনফ্লেশন রেট 1.8, জিডিপি ডিফ্লেটার ধরা ছিল 2%, সেটা ধরলে এটা কম বলে সরকার গর্ববোধ করতে পারে, কিন্তু এই কম ধরলে তো বাজেট নেমে গেছে, অনেকটাই নেমে গেছে বাজেট। কাজে এই বাজেটে সরকার দায় থেকে গুটিয়ে নিল নিজেকে। সামনে নির্বাচন আছে, কিন্তু তা সত্ত্বেও নির্বাচনমুখী বাজেট করতে অক্ষম হলো। চাপটা কোথায়? এবারে আমি যদি বলি যে চাপ কোথায় সরকারের, কেন সরকার নির্বাচনমুখী জনমুখী বাজেট করে নির্বাচনে যাবে, এটা সরকারের কাছ থেকে আশা করা যায়, এটা হয়ে থাকে আর কি, হয়ে থাকে। এটাই,
এবারও আমরা ভেবেছিলাম যে যেসব রাজ্যে যে নির্বাচন আছে সেই রাজ্যগুলোতে কিছু উনি দেবেন কিছু। তো এরকমই হয়ে থাকে। তো সেটা যে খুব অর্থনীতির সুরাহা হয় তা না, কিন্তু এরকম নির্বাচনের আগে হয়ে থাকে। তো সরকার এতটাই আজকে অপারগ যে সরকার পারল না করতে, রাষ্ট্র যে নির্বাচনমুখী বাজেট করতেও পারলো না। যদিও উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের কিছু 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 জিনিস আছে। কেন পারলো না? প্রশ্নটা তো এখানেই। প্রশ্নটা এখানে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলো অর্থমন্ত্রী গুরুত্ব দিলেন, যে আমার কর্তব্য কর্তব্য বলেছেন। তো সরকারের কর্তব্য দেখলাম কর্পোরেট সংস্থাকে বাঁচিয়ে রাখাটাই কর্তব্য। তার কারণ বায়োফার্মা, তারপর নন কমিউনিকেবল ডিজিজ, সেমিকন্ডাক্টর, এইগুলোর ওপরে রেয়ার আর্থ করিডর, এগুলো তো বলেছে। এগুলো এই মুহূর্তে আমাদের দেশে নিয়ন্ত্রণ করছে কয়েকটি বাছাই করা বড় কর্পোরেট। তাদেরকে মনোপলি পাইয়ে দেওয়ার জন্য বিশেষ করে এই ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হলো। আমি নাম বলছি না তাদের, কিন্তু এগুলো এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে কয়েকজন কর্পোরেট। তাদেরকে জায়গা দেওয়ার জন্য, তাদের মুনাফা বাড়িয়ে দেওয়ার জন্য জায়গা করে দেওয়া হলো। সুতরাং সরকার অপারগ, সরকার নিরুপায়। জনমোহিনী বাজেট করতেও সরকার নিরুপায়। সরকারকে মনে হলো আমার, নির্মলা সীতারামন যখন বাজেট পেশ করছেন তিনি কোথাও নিয়ন্ত্রিত হচ্ছেন সুতো দিয়ে। এই কর্পোরেট গুলো তাকে ধরে রেখেছে, এই কর্পোরেটের মুনাফা। বলছে যে আমরা মানুষের জন্য, মানুষের কথা ভেবে কাজ করছি, আমাদের কর্তব্য। কি করে উনি কর্তব্য পালন করলেন? ট্যাক্স আর জিডিপির রেশিওটা এই মুহূর্তে 12%, অনেক বেশি। কিন্তু জিএসটি কালেকশন কমে গেছে 11.8। কর্পোরেটের ছাড় দেওয়া হয়েছিল আগের বাজেটে। উনি তো একবারও বললেন না তার জন্য বিনিয়োগ কি হয়েছে, কর্পোরেট কি করেছে। বিনিয়োগ তো কমেনি, বিনিয়োগ তো বাড়েনি, বিনিয়োগ তো হয়নি। ম্যানুফ্যাকচারিং ম্যাটার্স, এই কথাটা অর্থনৈতিক সমীক্ষাতে বলা আছে। বিনিয়োগ তো বাড়েনি, বিনিয়োগ বাড়েনি, কিন্তু বিনিয়োগ না বাড়া সত্ত্বেও এবারও কর্পোরেটকে ছেড়েই দেওয়া হলো, কর্পোরেট কর বাড়ানো হলো না। এখনো ইনকাম ট্যাক্স থেকে যা আয় কর্পোরেট কর থেকে তার চেয়ে কম আয়। এইটা যদি হয়ে থাকে তাহলে কর্পোরেটকে ছাড়ও দেওয়া হচ্ছে, কর্পোরেট তার কাজ ইনভেস্টমেন্টও করছে না, বিনিয়োগও করছে না, এবং কর্পোরেটকে আমরা দেশের কিছু কিছু জায়গায় মনোপলি পাইয়ে দিতে সাহায্য করছি, সরকার সাহায্য করছে। তো বাজেটে কর্তব্য, অর্থমন্ত্রীর কর্তব্য, এই কর্তব্য দায়ভার কাদের প্রতি উনি দেখাচ্ছেন? এই বাজেট উনি সাধারণ মানুষের সামনে পেশ না করে উনি কয়েকজন কর্পোরেটের সামনে পেশ করলেই তো পারতেন। আপনার কাছে একটা বিষয় যেটা বলা যে সাধারণ মানুষ সব থেকে বেশি যে দুটো সমস্যায় রয়েছে সেটা হচ্ছে যে কর্মসংস্থান আর হচ্ছে মূল্যবৃদ্ধি। কর্মসংস্থান মূল্যবৃদ্ধি নিয়েও কিন্তু কোনো কথা সেভাবে বাজেটে নেই না। উনি কিভাবে বললেন বাজেট স্পিচে? আমি একটু খুঁজছিলাম, লেবার শব্দটা ব্যবহার করেন, একবারও ব্যবহার করেন। আর মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, শ্রম মন্ত্রক এবং কর্মসংস্থানের মন্ত্রকের ব্যয় বরাদ্দ গতবার ছিল 32,606.92 কোটি টাকা। সেটা এবছর হয়েছে কি 32,625.33 কোটি টাকা, প্রায় একই জায়গায় আছে। কমে গেছে বলা যেতে পারে যদি আমি ইনফ্লেশন ধরি, ওই 2%। মজার ব্যাপারটা হচ্ছে এই দপ্তরে বরাদ্দ হয়েছিল এত টাকা, 32,606.92 কোটি টাকা, কিন্তু বছরের শেষে খরচ যখন রিভাইজড এস্টিমেট দেখছি আমি, খরচ হয়েছে, ইমপ্লিমেন্টেশন কি হয়েছে, তা কিন্তু 12,659.41 কোটি টাকা।
মানে খরচ হয়েছে এটা। অর্ধেকেরও কম টাকা খরচ হয়েছে। কাজেই লেবার এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান সরকারের গুরুত্বের খাতায় নেই, হুম এটা নেই। আর মনরেগা, যেটা নাম বদলে গিয়ে হলো ভিবিজি রামজি, হুম মানে আজীবিকা আর আরেকটা এইটাকে যুক্ত করে একটা স্কিম হয়েছে এটা। তো সেটাতে মনরেগাতে খরচা হয়েছিল আমাদের ৮৬,০০০ কোটি টাকা, মানে বরাদ্দ ছিল, বরাদ্দ। কিন্তু খরচা হয়েছে ৮৮,০০০ কোটি টাকা। ৩০,০০০ যে বেশি হয়েছে সেটাকেই এবার দেখিয়ে দিয়েছে খরচা হবে বলে। আচ্ছা। মানে গতবার যেটুকু বেশি এক্সেস হয়েছে সেটাকে এবছর দেখিয়ে দিয়েছে, তার মানে ওটা অ্যাডজাস্টেড হয়ে যাবে, ওই হুম টাকাটা হুম আসলে হুম খরচ হবে না। এটার যে নতুন যে নাম, গালভরা নাম, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা হুম স্কিম, হুম সেটাতে বরাদ্দ, আমি যদি ওটাকে ধরে নিই যে এটার দুটো স্কিমের একসাথে, আজীবিকা স্কিম বছর দুয়েক আগে উঠে গেছে, বছর দুয়েক আগের বাজেটে ছিল আজীবিকা স্কিম। তো সেটা এখনো চলছিল, সেটা ৯৫,৬৯৩ কোটি টাকার মতো। ৮৮,০০০ আর ৯৫,০০০ এর ডিফারেন্সটা, এটা তো আমি যদি 2% ইনফ্লেশন ধরি তাহলে তো কিছুই দাঁড়ায় না। হুম আমি আরেকটা কর্মসংস্থান ধরছি, ন্যাশনাল রুরাল NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এটাতে বরাদ্দ ছিল ১৭,১০৪ কোটি টাকা, এবছর বরাদ্দ ১৭,২৮০ কোটি টাকা। আমি একই পর থাকছে। পর ধরে যদি আমি দেখতে চাই, তো সব কটা জায়গাতেই আমার বরাদ্দ একদম বাড়েনি। যেখানে বাজেট দাঁড়িয়েছিল গত বছর তার চেয়েও কম খরচ হয়েছে, হুম এবং সেই জায়গাতেই বরাদ্দ দাঁড়িয়ে আছে। যে এই বাজেট পেশ করার কোনো মূল্য নেই, মানে মানুষের কাছে এর কোনো মূল্য নেই। বিশেষ করে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে পরিবেশ, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই মুহূর্তে পরিবেশ আমাদের কি ধরনের ক্ষতি করছে, উত্তরাখণ্ড, হিমাচল আমরা তো হুম দেখলাম। হুম তারপর আমাদের পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন, হুম সুন্দরবন, বারবার এই বঙ্গোপসাগর এলাকাতে ঝড় হচ্ছে। হুম এই ক্লাইমেট এবং এনভায়রনমেন্টের বরাদ্দ কিচ্ছু বাড়ে। কাজে এইটা কি সরকারের চিন্তা ভাবনায় আসবে না? এটা কি বাজেট বরাদ্দ থেকে, কেন্দ্রীয় বরাদ্দ থেকে আসবে না? এই এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ তো বিশেষ করে এবং সারা দেশে এই জলবায়ুর সংকটে অনেকগুলো জায়গা ভুগছে, পরিবেশের সমস্যায় অনেকগুলো জায়গা ভুগছে, অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা আসেনি। হাসপাতাল, স্কুল, এসবে তো টাকা নেই, বরাদ্দ তো কিছু নেই। হাউসিং আর খুব আরবানের কথা বললেন, তো শহরের কথা ছোট বললেন, শহরের গুরুত্ব। ছোট শহর। এবার একটু বলি যে গত বছর মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এর এই দপ্তরের বাজেট ছিল ৫৯,১৫.৬২ কোটি টাকা, সেটা কমে হয়ে গেছে এবারে ৫০,৭০৪.৩২ কোটি টাকা। বরাদ্দ কমিয়ে দিয়ে কি করে উনি ৯,০০০ কোটি টাকা প্রায় কমিয়ে দিল। কমিয়ে দিয়েছেন, তাহলে কি করে এই শহরের উপর উনি গুরুত্ব দিলেন? উনি বললেন মহিলাদের জন্য, যে মৎস্য চাষী মহিলাদের জন্য উনি মার্কেটের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করবেন। কিভাবে করবেন? ক্রেডিট কোথায়, কোথায় বরাদ্দ? তার মানে এটাও আবার বেসরকারি মার্কেট, রিটেল চেনে আমাদের মনে হচ্ছে এখানেও বেসরকারি হাত ঢুকছে। মানে এই মহিলাদের থেকে মাছটা কিনবে বেসরকারি কোনো বেসরকারি সংস্থা। সংস্থা মার্কেটের সাথে যোগাযোগ করিয়ে দেবে। তো এতগুলো ওনার কর্তব্য, তো এই কর্তব্য কিভাবে, মানে এটা কাদের প্রতি কর্তব্য এটা বোঝা গেল না। এটা একটু পরিষ্কার বোঝা যাচ্ছে কয়েকজন কোটিপতি কর্পোরেটের প্রতি তার কর্তব্য। তারা তাদের দেশের প্রতি দায়িত্ব পালন কিভাবে করবে? নিজেদের মুনাফা এবং মনোপলি বাড়িয়ে দিয়ে, এটাই তো তাদের দায়িত্ব।
আর সাধারণ মানুষের এই মুহূর্তের যে 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 জায়গাতে তারা ভুগছে, তাদের জীবন জীবিকার সংস্থান, খাদ্য সংস্থান, রেশন ব্যবস্থা। আমি আরেকটা জায়গায় আসবো যেখানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বরাদ্দ বাড়েনি। এতবার করে ওরা বলেছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বলেছিল তো রেশন, সেটা বরাদ্দ 20,000 3,000 যেটা ছিল একই বরাদ্দ করে 2,000 মানে 27,420 টাকা বেড়েছে সারা দেশে। আর রেশন ব্যবস্থাকে জোরদার করার জন্য যে যা বরাদ্দ ছিল একই ছিল, সে কতটা টাকা খরচাও হয়নি। পিএম পোষণ মিড ডে মিল, তাতে বরাদ্দ প্রায় একই রয়েছে, 250 কোটি টাকা বেড়েছে, কিন্তু খরচা হয়েছে অনেক কম। আচ্ছা, এইরকমই সমস্ত জায়গায় বরাদ্দ দেখলে কিছু পাওয়া যায় না। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটাও তো খুব হাইপ একটা প্রকল্প, এটা নিয়ে একই বরাদ্দ আছে, এই সামান্য 42 কোটি টাকা। সারের ক্ষেত্রে গতবার যা বরাদ্দ ছিল, এবছরও তো বরাদ্দ প্রায় একই রয়েছে। সব জায়গায় বরাদ্দ প্রায় একই, সামান্য বেশি, এবং সব জায়গায় আসলে খরচ হয়েছে কম গত এক বছরে। সুতরাং আমার রিভাইজ এস্টিমেট কম, এটাই হচ্ছে বিষয়। আর অনেকগুলো মিশন ছিল গতবার, খুব গালভরা মিশন ছিল, পালসেস, ভেজিটেবলস, ফ্রুটস, হাইব্রিড সিডস, মাখানা, সব বলা হয়েছিল। এগুলো এবার কিচ্ছু নেই, তাতে কোনো বরাদ্দই নেই। উল্লেখই করে আছে, আমি বাজেটে দেখেছি, ওটাতে নেই কিছু, মানে ওগুলোতে 000 ওটাতে। প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সমৃদ্ধি যোজনা একটা ছিল, সেটাতেও যা বরাদ্দ ছিল সামান্য বৃদ্ধি, একই আছে। আপনার থেকে যে বিষয়টা জানা সেটা হচ্ছে যে এই বাজেট পেশে যেটা বলা হয়েছে যে জেলায় জেলায় ছাত্রীদের জন্য হোস্টেল করা হবে বা মহিলাদের জন্য হোস্টেল করা হবে। তা এই জায়গায় দাঁড়িয়ে আপনি এই বাজেটটা কি সত্যি মহিলাদের জন্য কোনো গুরুত্ব রয়েছে? জেন্ডার বাজেট অংশটা তো কমে গেছে, কারণ জেন্ডার বাজেটে না 3টে অংশ থাকে। একটা হচ্ছে যেখানে 100% মহিলাদের জন্য, পুরোটাই এটা মহিলাদের স্কিম, সেইটা সব থেকে কম খরচ সেখানে দেখিয়েছে। আর পার্ট বি হচ্ছে 30 থেকে 60% বরাদ্দ মহিলাদের সংযুক্ত করতে হবে, আর পার্ট সি হচ্ছে 30-এর থেকে কম, ওই 30-এর থেকে কম মহিলাকে যুক্ত করতে হবে, এই অংশের বাজেটটাই বেশি। আচ্ছা, এটাতেই বেশি। আচ্ছা, এবার আমি হোস্টেল প্রসঙ্গে আসি। হোস্টেল করাটা ভালো, হোস্টেল করা তো নিশ্চয়ই ভালো, কিন্তু উনি যেটা উল্লেখ করেছেন আমার খুব হট করে কানে লাগলো কথাটা। কারণ উনি বললেন স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট। তো এটা এই মুহূর্তে আমাদের দেশে এটা যেন একটা সমস্যা বলেই উনি বললেন, যে অনেক মহিলারা এই বিষয়গুলো পড়তে আসছে এবং তাদের অনেকক্ষণ ক্যাম্পাসে থাকতে হচ্ছে। এটাই একটা সমস্যা দেশের কাছে, যে অনেকক্ষণ ল্যাবে কাজ করতে হচ্ছে, তারপরে তারা আর যাবেন কি করে, তাই তাদের জন্য হোস্টেল। এখন তারা যেতে পারবেন না কেন? তারা যেতে পারে না তার কারণ দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়ে গেছে, সেফটি সিকিউরিটি কমে গেছে, নির্ভয়া কাণ্ড হয়েছে, আর নির্ভয়া ফান্ড একটা আছে। এবার আমি দেখবার চেষ্টা করলাম যে তারা বাড়ি ফিরতে পারবে না সেই জন্য হোস্টেল, না এমনি তাদের জন্য হোস্টেল, সেটা মানে অর্থমন্ত্রীর বলার মধ্যে আমি বুঝতে পারিনি। মনে হলো তারা বাড়ি ফিরতে রাস্তাঘাটে অসুবিধে বলে তাদের এই হোস্টেলের ব্যবস্থা করছে, মানে এক প্রকার মেনে নিচ্ছে যে তাদের সরকার আমলে নারী নিরাপত্তা নেই। কিন্তু নারী নিরাপত্তার জন্য যে বরাদ্দ সেটা কমে গেছে। নির্ভয়া ফান্ড তো খরচই হয়নি, নির্ভয়া ফান্ড কমতে কমতে যাচ্ছে। আর সম্বল বলে মিশন শক্তির একটা স্কিম ছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, ওয়ান স্টপ সেন্টার, নারী আদালত, এইগুলো সব মিলিয়ে বরাদ্দটা কমে গেছে। অর্থাৎ নির্ভয়া ফান্ড এবং মহিলাদের নারী আদালত এইগুলোকে কমে গেল,
আর বললেন যে মেয়েরা অনেক বেশি পড়তে আসছে এই ধরনের বিষয়গুলো, তো তাতে আহ, একটু অসুবিধা, তাই জন্য এদের জন্য হোস্টেল, যে কোনো কারণেই হোক গার্লস হোস্টেল যত বেশি হয় ততই ভালো, ছেলেদের হোস্টেলও যত বেশি হয় ততই ভালো। কিন্তু যে মার্জার আর অ্যাকুইজিশন অফ স্কুল হচ্ছে, তাতে তো স্কুলে মহিলাদের মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে, স্কুল ছুট হচ্ছে, সে বিষয়ে তো উনি একটি কথাও বললেন না। স্কুলের বরাদ্দ যখন আমি দেখছি তাতেও তো বরাদ্দ কমে যাচ্ছে, তাতেও তো, এবং উচ্চশিক্ষায় প্রায় কোনো বরাদ্দ নেই। কাজে স্টেমে যারা যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে সেটাও তো একটা সমস্যা, কিভাবে যাবে, প্রায় কোনো বরাদ্দ নেই। এবং এই এডুকেশনের যে বরাদ্দ আছে সেটা মন্ত্রকটা চালানোরই খরচ, হ্যাঁ মন্ত্রক চালাতে গেলে তো কিছু খরচ হয়, ওইটুকুই রেখেছে বাজেটে। মানে আর নতুন করে কোনো কিছু শিক্ষা কেন্দ্র, ইউনিভার্সিটি টাউনশিপ বলেছে তৈরি করবে। স্বাস্থ্য ক্ষেত্রে পরিষ্কার করে উনি বলেই দিয়েছেন যে বেসরকারি ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে উনি প্রকল্প করবেন, এবং নার্সিং, মেডিকেল কলেজ সবই বলেছে, সব কথাই বলেছে। কিন্তু এর প্রত্যেকটার ভেতরেই কিন্তু রয়েছে যে বেসরকারি ক্ষেত্রের সাথে সংযুক্ত হয়ে করবে। বাজেট পেশ, সেই জন্য আবারও আমি ফিরে যাচ্ছি ওই কর্তব্য কথাটাতে। বেসরকারি ক্ষেত্রের প্রতি ওনার কর্তব্য, দায়বদ্ধতা এই বাজেটে উনি পেশ করলেন। মানুষের প্রতি দায়বদ্ধতা বা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের প্রতি দায়বদ্ধতা, এটা উনি কিছু বললেন না। মহিলাদের সম্পর্কে খুব গর্ব করে একটা স্কিম বললেন, যে এন্টারপ্রেনার বললেন, লাখপতি দিদি গতবারের বাজেটে বড়াও করে বলেছিল, ঘোষণা হয়েছিল, বলতে তার সাফল্যের উপর দাঁড়িয়ে এখন মহিলা উদ্যোগী তৈরি করতে হবে, মহিলা উদ্যোগী তৈরি করার জন্য হবে। প্রথম কথা, বাজেট পড়ে আমি কোথাও লাখপতি দিদির সাফল্য খুঁজে পাচ্ছিলাম না। কিছু রিপোর্ট দেখবার চেষ্টা করলাম, কারণ এই প্রশ্নটা গত 1 বছর ধরে আমাদের অনেকেরই মনে হচ্ছে, লাখপতি দিদির সাফল্যটা কোথায়, যেখানে আমরা দেখছি ক্ষুদ্র ফিনান্সের চক্করে পড়ে মেয়েরা ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে, মেয়েদের ঋণ বেড়ে যাচ্ছে, ক্ষুদ্র ফিনান্স কর্পোরেশনে সারা দেশ জুড়ে মেয়েদের ঋণগ্রস্ততা আমরা দেখছি, আমাদের রাজ্যেই সেটা আমাদের রাজ্যেও দেখা গেছে। সেখানে কোথায় লাখপতি দিদিরা, কোথায় এই লাখপতি দিদির সাফল্যের উপর দাঁড়িয়ে মহিলা উদ্যোগ ওনারা নেবেন? লাখপতি দিদিতে দেখলাম যে 1 লাখ মতন লাখপতি দিদি হয়েছে, তারা 1 লাখ টাকা রোজগার করেছে কি করেনি সেটার নজির বা হিসেব এসব কিছু নেই। অনেকগুলো কথা বলেছেন অর্থমন্ত্রী, যেগুলো এখন বলছেন উনি সবটা বলতে পারবেন না, কদিন পরে বলবেন। অনেকগুলো বিষয়, মানে এই কোন বেসরকারি ক্ষেত্রের সাথে যোগাযোগ, বা এই উদ্যোগটাই বা কি করে হবে, কাদের সাথে হবে, কিভাবে মহিলা উদ্যোগীদের উনি নিয়ে আসবেন, সবটা উনি বলেননি। প্রতিবন্ধীদের একটা অদ্ভুত নামে ডাকে এই সরকার, দিব্যাঙ্গ বলে, দিব্যাঙ্গী বলে। এটার আমি সর্বতভাবে বিরোধী এই কারণে, কারণ দিব্য বলে তো কিছু নেই, দিব্য কথাটা তো খুবই অবৈজ্ঞানিক শব্দ। প্রতিবন্ধীদের যাই হোক, উনি এই শব্দে ওনারা বলেন, ওনারা বিজ্ঞান খুব বেশি মানেন না, সেজন্য এইভাবেই কথাটা বলেন, এই অবৈজ্ঞানিক শব্দেই প্রতিবন্ধীকে বলেন। তাদের জন্য কিছু স্কিম রেখেছে, অথচ এই প্রতিবন্ধীদের যে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের লড়াই, এই আইন বদলানো, এই আইনকে তাদের কার্ড দেওয়া, তাদের এই ডিসেবিলিটি কার্ড দেওয়া, এই বিষয়ে যে খুব বেশি কিছু হয়েছে এই বাজেটে উনি কিছু বললেন না। উনি বললেন তাদেরও তারা দেখতে চান সমস্ত জায়গায় এগিয়ে আসছে কাজের জন্য, কিন্তু এদের যে দাবি, এই ডিসেবিলিটি অ্যাক্ট অনুযায়ী তাদের দাবি, এইটা কিন্তু সম্পর্কে উনি কিছু বললেন। আমরা শুধু একটা জায়গা বলে রাখছি, যেটা হচ্ছে আমাদের এই বরানগরে যে লোকোমোটো ইনস্টিটিউটটা রয়েছে ডিসেবিলিটি, কালকে নোটিশ এসছে যে সরকার আর টাকা দেবে না, যারা রিটায়ার করে গেছেন তারা আর কোনো পেনশন পাবেন না, পেনশন বন্ধ হয়ে গেছে। এটাও তো এক প্রকার দ্বিচারিতা মতো না, এইটা তো ওই ডিসেবিলিটির ইনস্টিটিউট গুলো সম্পর্কে উনি কিছু বললেন না, শুধু বললেন যে এরাও যাতে উদ্যোগী হয়,
এরাও যাতে কাজকর্ম পায় এর জন্য সরকার দেখবে। খেলো ইন্ডিয়া মিশন এই কথাটা বলেছে, মিনিস্ট্রি অফ স্পোর্টস বরাদ্দ তো পায়। তাহলে এই কিসের এই 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 নামগুলো, এই গালভরা নামগুলো কিসের জন্য? কর্তব্য, আবারও বলছি যে এই আমাদের অর্থমন্ত্রী এবং সরকার, বিজেপি সরকারের কর্তব্য একদমই রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের মুনাফা এবং কর্পোরেটের প্রতি, বড় বড় কর্পোরেটের প্রতি থাকতে পারে দায়বদ্ধতা। বাজেট পেশ করলেন কেন? বাজেটটা তো সরকার কি করবে মানুষের জন্য তার জন্য বাজেট, তো সেটাই যদি বলতে না পারেন তাহলে বাজেট পেশ করলেন কেন? এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়ে গত 1 বছরে একই জায়গায় টাকা রাখলেন, একই জায়গায় বরাদ্দ করলেন। পশ্চিমবঙ্গকে একটা রেল প্রকল্প দিলেন, যে রেল প্রকল্প আগেই ঘোষণা ছিল, শুধু টেনে নিয়ে লাইনটা সুরাট অব্দি নিয়ে গেলেন, বারাণসী থেকে শিলিগুড়ি, আর তার আগে শিলিগুড়ি থেকে সুরাট অব্দি শুধু টেনে নিয়ে গেল। হাই স্পিড রেল, হাই স্পিড রেল নিয়ে আমি কিছু বলতে চাইছি না, হাই স্পিড রেলের ইনফ্রাস্ট্রাকচার বা এইগুলো কতটা কি তৈরি হচ্ছে সেটা সম্পর্কে আমি বলতে চাইছি না, সন্দেহ আছে। কৃষি খরচ কমানোর কিচ্ছু নেই এখানে। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডেভেলপমেন্ট ফান্ডে কোনো টাকা নেই, এবং উদ্যোগপতি বলছেন উনি তৈরি করতে চান। উদ্যোগী হওয়ার একটি এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা, তার যে খরচ, সেই খরচ, উৎপাদনের খরচ কমানোর জন্য উনি কিছু করলেন না। আর মস্ত বড় একটি বিষয় উনি বললেন, খুব ছুঁয়ে গেলেন। সবাই তো এই মুহূর্তে ট্রাম্পের হুঙ্কার নিয়ে খুব চিন্তিত, ট্যারিফ, শুল্ক। উনি আমাদের রপ্তানি বৃদ্ধি হবে কি হবে না সে নিয়ে কিছু বললেনই না। উনি বললেন যে কিছু আমদানি, শিল্পের কিছু উপাদানের আমদানি, উনি আমদানি কর কমালেন, কয়েকটা জায়গা উনি কমালেন, শিল্পের আমদানি কর কমিয়ে দিলেন সেটা। কিন্তু রপ্তানি বাড়বে কি করে? রপ্তানি তো এখন ভীষণ কম, গোটা দেশ, গোটা বিশ্বের ভেতরে খুব কম অংশ ভারতের রপ্তানি। রপ্তানির বাজার কেন সংকুচিত হয়ে আসছে? রপ্তানির বাজার বাড়ানোর জন্য সরকার কি করছে সে বিষয়ে তো উনি কিছু বললেন না। তো কতগুলো যে বিষয়গুলো এই মুহূর্তে আমাদের দেশের অর্থনীতির পক্ষে গুরুত্বপূর্ণ, বাজেট সেগুলো এড়িয়ে চলে গেলেন, করে যেটাকে বলা যেতে পারে খুব পেরিফেরাল জায়গা, দূরের কিছু জায়গাতে, ছোট্ট একটা অংশতে, একটি সরু জায়গায়, ন্যারো একটা জায়গায় বাজেটকে আটকে রাখলেন, মানে মৌলিক ক্ষেত্রগুলো বাদ দিয়ে একটা বাজেট পেশ করলেন। আপনাকে শেষ যে বিষয়টা জানা সেটা হচ্ছে যে বলছে ওষুধের 17টা ওষুধের দাম কমে বা ড্রাগসের দাম কমার কথা এই বাজেট নাকি বলেছে বা বাজেটে বলা হয়েছে। এতে কি সাধারণ মানুষের কোনো সুরাহা হবে? একটা হচ্ছে ক্যান্সারের ওষুধ, গতবারও ওরা স্বাস্থ্য নিয়ে বলেছিল, দু একটা কথা বলেছিল যে ভ্যাকসিনের কথা। এতে ক্যান্সার, ডায়াবেটিস এই ধরনের ওষুধের কিছু ওষুধ কমানোর কথা বলছেন, কিন্তু মানুষের মৌলিক স্বাস্থ্যের, প্রাইমারি হেলথ কেয়ার, সেই বিষয়ে কিছু স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে কোনো মৌলিক হেলথ কেয়ারের বিষয়ে কিছু বলা হলো না। মৌলিক হেলথ কেয়ার যেটা প্রাইমারি হেলথ কেয়ার, আমার প্রতিদিনে ভালো থাকার জন্য স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হাসপাতাল তৈরি, সরকারের কাজ স্কুল হাসপাতাল তৈরি, প্রতি বাজেটে আরো বেশি বেশি করে স্কুল হাসপাতাল এগুলো তৈরি হওয়ার কথা, সেসব সম্পর্কে তো কিছু বললেন না উনি। নতুন করে হাসপাতাল তৈরির কথা তো শুনলাম না বাজেটে। কাজেই কিছু কিছু ওষুধ, ক্যান্সারের ওষুধ, আর এটা ঠিক ক্যান্সার, ডায়াবেটিস, কয়েকটা ওষুধের কথা উনি কম করার কথা বললেন। কোন ওষুধ কম করার কথা বললেন এর ডিটেলস পুরোটা উনি বলেননি, এইগুলোই উনি ঘোষণা করেছেন বাজেটে। কাজেই এই বাজেট আমি দিশাহীন বলবো না, নির্দিষ্ট দিশা আছে, কর্পোরেটের মুনাফা বাঁচানোর দিশা, মানুষের সাথে সংযুক্তহীন এই বাজেট। জনবিরোধী বলবো না, জনমুখী নয় এটাও বলবো না,
জনগণের থেকে বিচ্ছিন্ন বাজেট এবং জনগণের বেঁচে থাকা ভালো মন্দকে একেবারে পাত্তা না দিয়ে একেবারে তাকে সরিয়ে রেখে নির্লজ্জভাবে একটা বাজেট পেশ হলো, যার সাথে অর্থনীতির মানুষের বেঁচে থাকার যোগাযোগ নেই। এই হচ্ছে বাজেট, একেবারে হতাশাজনক। এবং এ হতাশাজনক শুধু নয়, এই বাজেটে যত বেশি বিরক্তি হয়, রাগটাও তত বেশি হয় এই বাজেট দেখে। সরকার শুধু দায়িত্ব পালন করছে না এ কথা নয়, সরকার দায়িত্ব পালন করছে জনগণের প্রতি নয়, কর্পোরেটের প্রতি। এইখানেই রাগ, বিরক্তি, ঘৃণা সবটাই আসছে। মানে ভারতবর্ষের মতন দেশে যেখানে সরকারের উচিত ছিল মানুষের কথা মাথায় রেখে বাজেট করা, হালকা সাম্প্রদায়িকতার ছোঁয়াও আছে। কারণ ওনার কথা ব্যবহার, ওনার সবকিছু তার ভেতরেই তো সাম্প্রদায়িকতার ছোঁয়া আছে। একবারও মাদ্রাসার কথা উনি বলেন না, একবারও উর্দু ভাষার কথা উনি বলেন না, উর্দুতে একটা ভাষা উনি ব্যবহার করেন না, যেটা আমাদের দেশের ভেতরে খুবই প্রচলিত ভাষা, উনি বলেন না। কর্ণাটকের কথা ভেবে উনি চন্দন কাঠের ব্যবহারের কথা বললেন, নাকি উনি অন্যভাবে বললেন তাও জানি না, অন্য কারণে বললেন সেটাও আমরা জানি। এই হচ্ছে বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, গণশক্তি পর্দায় চোখ রাখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।